বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 18ই আগস্ট 2026 আমাদের বাংলাদেশ বার কাউন্সিল লিখিত ব্যাচের সম্পূর্ণ সকল সাবজেক্টের মডেল টেস্ট 3 আর সবগুলো মিলে মডেল টেস্ট হচ্ছে 9। 9-এর যে সমাধান এটা আমরা আলোচনা করতেছি, যেটা আপনার কিভাবে উত্তর করা উচিত। দেখেন, প্রথমে এসেছে the court shall have jurisdiction to try all suits of a civil nature except excepting suits of which their cognizance is either expressly or impliedly barred। মানে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বারিত না হলে দেওয়ানি আদালত সকল প্রকার দেওয়ানি প্রকৃতির মামলা বিচার করতে পারে। দেওয়ানি কার্যবিধির 9 ধারার আলোকে উক্তিটি ব্যাখ্যা করুন। এখন এই উত্তরটা কিভাবে লেখা উচিত? এটা লেখা উচিত, প্রথমত আপনি দেওয়ানি কার্যবিধি কি একটু বললেন, পদ্ধতিগত আইন, দেওয়ানি কার্যবিধির ধারা টারা কোথায় কি আছে বললেন। তারপরে বললেন যে দেওয়ানি আদালতের শ্রেণী বিভাগ সম্পর্কে আলোচনা করছে সিভিল কোর্টস অ্যাক্টের 3 ধারায়। কয় প্রকার? 5 প্রকার। 5 প্রকারের নাম লিখলেন। তারপরে বললেন যে দেওয়ানি আদালতের এখতিয়ারকে 3 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? 3 ভাগে। তো 3 ভাগের 1 ভাগ হলো কি? বিষয়গত এখতিয়ার, আঞ্চলিক এখতিয়ার, আর্থিক এখতিয়ার। সো এই জায়গায় মেইনলি যেটা আলোচনা করতে হবে বিষয়গত এখতিয়ার। বিষয়গত এখতিয়ারটা আলোচনা করতে হবে, বাট একটু উদাহরণ দিয়ে। বিষয়গত এখতিয়ার মানে হলো দেওয়া ওই 5 প্রকার দেওয়ানি আদালতে কোন মামলাটা হবে সেটা বলছে দেওয়ানি কার্যবিধির 9 ধারায়, যে পারিত না হলে সকল প্রকার দেওয়ানি প্রকৃতির মামলা দেওয়ানি আদালতে করা যাবে। এখন দেওয়ানি প্রকৃতির মামলা কি? পরক্ষণে এটা বলছে, একটা হলো সম্পত্তির অধিকার অথবা কি পদের অধিকার। অর্থাৎ যদি নিষেধ না থাকে তাহলে সকল সম্পত্তির অধিকার বা পদের অধিকার রিলেটেড মামলা দেওয়ানি আদালতে করা যাবে। উদাহরণ দিবেন, যেমন অমুক অমুক রে বেদখল করছে, বেদখল করলে এটা দেওয়ানি প্রকৃতির মামলা, সম্পত্তির অধিকার, দেওয়ানি আদালতে করা যাবে। আবার পদের অধিকার, অমুক অমুক কবরস্থানে লাশ মাটি দিতে চায়, দাফন করতে চায়, কিন্তু দিচ্ছে না, ভোটাধিকার আছে, ভোট দিতে দিচ্ছে না, তাহলে এটা কি? পদের অধিকার। তাহলে দেওয়ানি প্রকৃতির মামলা দেওয়ানি আদালতে দায়ের করা যাবে। তবে দেওয়ানি প্রকৃতির মামলা হলেই যে দেওয়ানি আদালতে করা যাবে বিষয়টা তা না। অনেক ক্ষেত্রে দেওয়ানি আদালতে দায়ের করা থেকে বারিত করা বা নিষেধ করা থাকে। কিরকম? উদাহরণ দেবেন, যে দেখা গেল যে একটা পারিবারিক মামলা, দেনমোহর ভরণ পোষণ, এটা দেওয়ানি প্রকৃতির মামলা, কিন্তু এটা হবে কোথায়? পারিবারিক আদালতে। এই মামলা যদি দেওয়ানি আদালতে হয় তাহলে দেওয়ানি আদালত কি করে দিবে? বিচার বারিত হবে, বিচার করা যাবে না। আবার আপনি যদি বলেন সরকারি কর্মকর্তাদের যে মামলা হবে কোথায়? প্রশাসনিক ট্রাইব্যুনালে। এই মামলা দেওয়ানি প্রকৃতির হওয়া সত্ত্বেও যেহেতু নিষেধ আছে তাই দেওয়ানি আদালতে করা যাবে না। তাই আলোচনার পরিশেষে বলা যায় যে the court shall have jurisdiction to try all suits of a civil nature excepting suits of which their cognizance is either expressly or impliedly barred। বুঝছেন? তাহলে এই জায়গা মেইনলি আবার লিখতে হবে কোন এখতিয়ার? বিষয়গত এখতিয়ার। জি, পাবেন না ইনশাল্লাহ? আচ্ছা, তারপরে 1-এর খ দেখেন, ক চুক্তি ভঙ্গের জন্য ক্ষয়ের বিরুদ্ধে ঢাকায় মকদ্দমা দায়ের করে। কোথায় মামলা করছে? ঢাকায়। যদিও চুক্তির বিষয়বস্তু ক্ষয়ের ও ক্ষয়ের ঠিকানা, মানে চুক্তির যে বিষয়বস্তু আর আর যে খ, তার বাড়ি কোথায়? গাজীপুরে। মামলা হয়েছে কোথায়? ঢাকায়। খ বিচারিক আদালতে আঞ্চলিক এখতিয়ার নিয়ে কোনো আপত্তি না তুলেই সম্পূর্ণ বিচার প্রক্রিয়ায় অংশ নেয়। যখন মূল মামলা চলতেছিল তখন সে কোনো আপত্তি দেয় নাই। আদালত ক এর পক্ষে ডিক্রি প্রদান করলে খ আপিল করে এবং আপিল স্তরে প্রথমবারের মতো ঢাকার আদালতের আঞ্চলিক এখতিয়ার ছিল না বলে আপত্তি উত্থাপন করে। যখন খ মামলায় হেরে গেছে, হেরে যাওয়ার পর যখন আপিল করছে, আপিল করার সময় বলছে জি ওনার এই মামলার বিচার ঢাকা হওয়া ঠিক হয় নাই, এই মামলার বিচার হবে কোথায়? গাজীপুরে। এখন কথা হলো ঢাকায় হওয়া যে ঠিক হয় নাই, তুমি এতদিন টের পাও নাই? আমরা জানি যে এখতিয়ার সম্পর্কে আপত্তি, এটা 21 ধারায়। 21 ধারায় বলা আছে এখতিয়ার সম্পর্কে আপত্তি দিতে হবে প্রথম শুনানিতে বা বিচার্য বিষয় নির্ধারণের সময় অথবা তার পূর্বে। এই সময় যদি না দেন তাহলে আপিল বা রিভিশন আদালতে এখতিয়ার বিষয়ে আপত্তি দেওয়া যাবে না। দেওয়ানি কার্যবিধি 1908 এর প্রাসঙ্গিক বিধান অনুযায়ী আপিল আদালত কি আপিল স্তরে ক্ষয়ের এই এখতিয়ার সংক্রান্ত আপত্তি গ্রহণ করবে? করবে না। তো এখানে আলোচনা করতে হবে দেওয়ানি কার্যবিধির 21 ধারা। কত ধারা? 21 ধারা। দেখেন,
শুধুমাত্র বাদী নয়, বরং মকদ্দমার যে কোনো পক্ষ অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করতে পারে। বলতেছে অস্থায়ী নিষেধাজ্ঞার যে আবেদনটা শুধু বাদী না, যে কোনো পক্ষই পারে। দেওয়ানি কার্যবিধি 1908-এর 39 আদেশ অনুসারে উক্তিটি ব্যাখ্যা করে। আপনি 39 আদেশে যা যা পড়ছেন সব লিখবেন। অস্থায়ী নিষেধাজ্ঞা কি, অস্থায়ী নিষেধাজ্ঞা কখন কখন আছে, বিস্তারিত আলোচনা শেষে লাস্টে গিয়ে লিখবেন। অতএব আলোচনার পরিশেষে বলা যায় যে শুধুমাত্র বাদী নয়, বরং মকদ্দমার যে কোনো পক্ষ অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করতে পারে। তবে একটা কথা বলে রাখি, অস্থায়ী নিষেধাজ্ঞা সম্পত্তির ক্ষেত্রে চাই 39 আদেশের 1, আর চুক্তিভঙ্গ ক্ষতিপূরণের ক্ষেত্রে 39 আদেশের 2-এর 1। তো 39 আদেশের 1 যেটা, এটা বাদীও পারে বিবাদীও পারে, বা 39 আদেশের 2-এর 1 যেটা, এটা পারে শুধু বাদী, ওটা বিবাদী পারে না। রিভিউ ও রেফারেন্সের মধ্যে পার্থক্য আলোচনা করুন। রিভিউ তো আপনারা জানেন, কিন্তু রেফারেন্স তো আমরা পড়াই নাই। রেফারেন্স পড়াইছি কিন্তু শিটে নাই। এ রিভিউ করে সেম আদালতে। রিভিউ সম্পর্কে আছে 47 আদেশ 114 ধারা। আর রেফারেন্সে পক্ষগণের আবেদনে পাঠায় অথবা আদালত নিজে পাঠায়। রেফারেন্স এখতিয়ার আসে শুধু হাইকোর্টের। রেফারেন্স সম্পর্কে বলা আছে 113 ধারা আর 46 আদেশ। 113 ধারা 46 আদেশ। তাহলে রেফারেন্স আছে উচ্চ আদালতে, হাইকোর্টের। আর রিভিউ কার? যে আদালত সিদ্ধান্ত চায় সেটা। রিভিউয়ের তামাদি মেয়াদ 90 দিন, রেফারেন্সের কোনো তামাদি মেয়াদ নাই। রিভিউ রিভিউ আপিল যোগ্য, সরি মানে আপনার রিভিউ তো আপনার ওই যে বললাম যেটা, রিভিউ এর ক্ষেত্রে আইনগত ভুল থাকতেও পারে নাও পারে, কিন্তু রেফারেন্সের ক্ষেত্রে অবশ্যই কি থাকতে হবে? আইনগত ভুল থাকতে হবে। তারপর রিভিউর একটা উদাহরণ দেবেন, রেফারেন্সের একটা উদাহরণ দেবেন। এই রেফারেন্সটা মেইনলি আমরা পড়েছিলাম যখন আমরা এমসিকিউর প্রস্তুতি নেই তখন। তো রেফারেন্স এখতিয়ার শুধু আছে কার? হাইকোর্টের। রেফারেন্স এখতিয়ার শুধুমাত্র মানে ইয়েসের ক্ষেত্রে আইনগত ভুল আছে এবং যে জায়গায় আপিলের বিধান নাই, আইনগত ভুল এবং যেখানে আপিলের বিধান নাই সেই ক্ষেত্রে রেফারেন্স করা যায়। এরপরে দেখেন, the court shall not make any such declaration by the plaintiff being able to seek for the relief then a mere declaration of title but not able to do so। মানে কোর্টের যদি আরো আনুষঙ্গিক প্রতিকার চাওয়ার সুযোগ থাকে, বাদীর যদি আরো আনুষঙ্গিক প্রতিকার চাওয়ার সুযোগ থেকে অবশ্যই চাইতে হবে, না হলে কোনো প্রতিকার দিবে না। 42 ধারা ঘোষণামূলক মামলায় লিখতে হবে ঘোষণামূলক মামলা কি, কে করতে পারে, শর্তাবলী কি কি, তারপরে স্পেসিফিক ভাবে এই ফার্দার রিলিফটা টাইটেল দিতে হবে এবং একটা উদাহরণ দিতে হবে যে এই জায়গা আনুষঙ্গিক প্রতিকার চাওয়ার সুযোগ আছে, অবশ্যই চাইতে হবে। শুধু ঘোষণা চাইলে হবে না। ওই যে অমুক দখল এবং সত্য দুইটাই হারাইছে, কিন্তু সে শুধু সত্য চাইছে, দখল চাই নাই, তাহলে জায়গা কি ভুল আছে? আনুষঙ্গিক প্রতিকার চাই না। এই জায়গা আনুষঙ্গিক প্রতিকার না চাইলে তারে কোনো প্রতিকার দিবে। ঠিক আছে, সেকশন 42 জি। আচ্ছা, দেওয়ানি কার্যবিধি তো হবে না, হবে সুনির্দিষ্ট প্রতিকার আইন। জি, 3-এর খ দেখেন, এটা ভুল আছে। দেওয়ানি কার্যবিধির 42 না, কিসের 42? এসআর অ্যাক্টের 42। এবং আপনার বোঝা উচিত যে উপরের দুইটা হলো দেওয়ানি, এটা হলো সুনির্দিষ্ট। দেখেন, ক 50 লক্ষ টাকায় তার একটি জমি ও বাড়ি ক্ষয়ের কাছে বিক্রির চুক্তি করে 5 লক্ষ টাকা বায়না গ্রহণ করে। তাহলে বিক্রি করছে কয় টাকা? 50 লাখ। বায়না নিছে কত? 5 লাখ। তাহলে বাকি আছে কত? 45 লাখ। হস্তান্তরের পূর্বেই ঘূর্ণিঝড় বাড়িটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় ঘূর্ণিঝড়ে। ক এখন কেবল জমিটি হস্তান্তর করে বাকি 45 লক্ষ টাকা দাবি করে সুনির্দিষ্ট কার্য সম্পাদনে মকদ্দমা দায়ের করে। তাহলে ক বাড়ি তো ধ্বংস হয়ে গেছে, এখন জমি নিয়ে যাও আর আমার বাকি 45 লাখ টাকা কি দিয়ে দাও। অন্যদিকে খ মূল বিষয়বস্তু ধ্বংস হওয়ার কারণে চুক্তি আইনের 56 ধারার অজুহাতে চুক্তিটি বাতিল দাবি করে। সে বলতেছে চুক্তি আইনের 56 ধারা এটা পসিবল না। সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর প্রাসঙ্গিক বিধানের আলোকে আদালত কি
খকে চুক্তিটি সুনির্দিষ্ট প্রতিপালনের নির্দেশ দিতে পারে? সুনির্দিষ্ট প্রতিকার আইনের 13 ধারা মনে আছে? চুক্তি আইনের 56 ধারার ব্যতিক্রম, যে জায়গা বিলুপ্ত হইলেও তার ক্ষতিপূরণ প্রদানে বা ক্রয় মূল্য পরিশোধে বাধ্য করা। তাহলে এই জায়গা আমার আলোচনা করতে হবে কত ধারা? 13 ধারা। চলে আসেন 4 ক। The police are granted unlimited authority in the investigation of criminal cases. এটা তো আপনার পারা উচিত, মানে তদন্তের ক্ষেত্রে একজন তদন্তকারী কর্মকর্তা অসীম ক্ষমতা ভোগ করে থাকে নাকি? এটা আছে কত থেকে কত? 154 থেকে 154। ওই যে আচ্ছা 60 থেকে আলোচনা করলেও সমস্যা নাই, মোটামুটি 60 থেকে 73 আলোচনা করে। আচ্ছা তারপরে দেখেন, ক ঢাকা থেকে শিশু খকে অপহরণ করে সিলেট হয়ে চট্টগ্রাম নিয়ে যায়। তাহলে অপহরণ করছে ঢাকা থেকে, তারপরে গেছে কোথায়? সিলেট, তারপরে নিয়ে গেছে কোথায়? চট্টগ্রাম। এবং সেখানে পুলিশের হাতে গ্রেফতার হয়। তাহলে ধরা খাইছে কোথায়? চট্টগ্রাম। এদিকে এই সুযোগে কয়ের সহযোগী গ ঢাকা থেকে একটি ল্যাপটপ চুরি করে রাজশাহীতে পালিয়ে যায় এবং ঘয়ের কাছে বিক্রি করে। ল্যাপটপ চুরি করছে কোথা থেকে? ঢাকা থেকে। আর বিক্রি করছে কোথায়? রাজশাহী। কার কাছে? ঘয়ের কাছে। চোরাই ল্যাপটপ জেনেও তার নিজের কাছে রাখার অপরাধে ঘর রাজশাহীতে গ্রেফতার হয়। তাহলে ঘরে ধরছে কোথায়? রাজশাহী। ফৌজদারি কার্যবিধি 1898 এর প্রাসঙ্গিক বিধানের আলোকে উত্তর দিন। অপহরণের দায়ে কয়ের বিচার কোন কোন স্থানের আদালতে করা যাবে এবং চুরি ও চোরাই মাল রাখার অপরাধে ক এবং ঘয়ের বিচার কোথায় হতে পারে? ফৌজদারি কার্যবিধির 181 ধারা। কত ধারা? 81। অপহরণ যেখানে করে আর আসামিদের যেখানে মানে ভিকটিমদের যেখানে রাখে বা উদ্ধার হয় সেখানেই মামলা করা যাবে। তাহলে অপহরণ করছে ঢাকা থেকে, রাখছে সিলেট, রাখছে চট্টগ্রাম, 3 জায়গার যে কোনো এক জায়গায় মামলা করা যাবে। আবার 181-তে বলা আছে যে চুরি যেখানে করে চোরাই মাল যে জায়গা পাওয়া যায়, 2 জায়গার যে কোনো জায়গায় মামলা হতে। তাহলে 2 ক্ষেত্রেই আমার আলোচনা করতে হবে কত? 181। এ বুঝছেন? 5 নাম্বার দেখেন, কোনটা বাদ রয়েছে বলেন? হ্যাঁ, গ চুরি করছে। 181 ধারায় বলছে যে চুরি যেখানে করে চোরাই মাল যে জায়গায় পাওয়া যায় 2 জায়গায় বিচার হতে পারে, 2 জায়গার যে কোনো এক জায়গায়। 5 নাম্বার দেখেন, আপিল আদালতের জামিন প্রদান এবং অতিরিক্ত সাক্ষ্য গ্রহণের ক্ষমতা বিধান আলোচনা করুন। তাহলে 426, 427, 428 নাকি? জামিন আছে 426 আর 27, আর অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ কত? 428। কখন একটি ফৌজদারি আপিল বাতিল হতে পারে? 431। আসামি মারা গেলেই ফৌজদারি আপিল হ্যাবিট, তাতে আপিল যেই করুক না কেন, নাকি ভাই? আচ্ছা আমরা 5 খতে চলে আসছি। দেখেন, এক্স এর বিরুদ্ধে জামিনযোগ্য ও জামিন অযোগ্য ধারায় অপরাধের জন্য একটি মামলায় চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে বরিশালের বাকেরগঞ্জ থানায় গ্রেফতারি পরোয়ানা ইস্যু করা হয়, যাতে দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিজার 1898 এর 76 ধারা মোতাবেক কোনো নির্দেশনা, পৃষ্ঠাঙ্কন বা এন্ডোর্স করা ছিল না। একটু বুঝেন, ওয়ারেন্ট দিছে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, আর এটা কার্যকর করতে বলছে বরিশালের বাকেরগঞ্জ থানারে, ঠিক আছে? এবং ওই ওয়ারেন্টে 76 ধারার কোনো পৃষ্ঠাঙ্কন ছিল না। 76 ধারায় কি আছে? 76 ধারায় আছে হলো যে ওয়ারেন্ট কার্যকর করে পুলিশ ইচ্ছা করলে সাথে সাথে জামিন দিতে পারে। মানে পুলিশে আদালত অর্ডার দিছে যে তুমি আজকে ওয়ারেন্ট কার্যকর করো,
বা যে সময় আসামিরে ধরবা তুমি ইচ্ছা করলে আসামিরে জামিন দিতে পারো, এটা হলো ৭৬ ধারার আদেশ। তাহলে ওই ওয়ারেন্টে ৭৬ ধারার কোনো আদেশ নাই, তার মানে পুলিশ শুধু গ্রেফতারি করতে পারবে, ওই আসামিরে জামিন দিতে পারবে না। বাকেরগঞ্জ পুলিশ এক্স কে গ্রেফতার পূর্বক বাকেরগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করে। তাহলে তারে ধরে নিয়ে গেছে কোথায়? বাকেরগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে। বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এক্স কে জামিনে দেয়। বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসামির আবার কি দেয়? জামিন দেয়। জামিন দেয়। আসামির কি দিছে? জামিন দিছে। উক্ত জামিন আদেশ আইনসঙ্গত কি? সংশ্লিষ্ট আইনের বিধান উল্লেখপূর্বক উত্তর দিন। শোনেন, এই জায়গা মেইনলি যে জিনিসটা আছে আমরা প্রিলিতে পড়ছি, আপনাদের লিখিততে আমি পড়াই নাই। এই জায়গা বিধানটা হলো, আমি একটু বুঝাই দিই শোনেন। এক জায়গার ওয়ারেন্ট অনুসারে যদি আর এক ডিস্ট্রিক্টে ধরে আসামি, তাহলে প্রথমে দেখবে 85 ধারার বিধান অনুসারে যে ওটা কি আপনার 20 মাইলের মধ্যে আছে কিনা। 20 মাইল মানে যে আদালত ওয়ারেন্ট ইস্যু করছে আর ধরছে ভিন্ন জায়গায়, দেখবে কি যে আদালত ওয়ারেন্ট ইস্যু করছে তার 20 মাইলের মধ্যে কিনা। যদি 20 মাইলের মধ্যে হয় তাহলে ভিন্ন ডিস্ট্রিক্ট হইলেও যে আদালত ওয়ারেন্ট ইস্যু করছে তার কাছে হাজির করবে। আর 20 মাইলের বেশি হলে ওই ভিন্ন ডিস্ট্রিক্টের আদালতে হাজির করবে। তাহলে আমি একটু বুঝাই, চট্টগ্রাম থেকে বরিশালের দূরত্ব 20 মাইলের বেশি, তাহলে বরিশালে আসামি ধরছে, তাহলে চট্টগ্রামে নিয়ে আর তো কোনো সুযোগ নাই। তাহলে ধরে নিয়ে বাকেরগঞ্জ বরিশালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে চালান দিছে। বুঝতে পারছেন? যেহেতু পুলিশের জামিন দেওয়ার কোনো কি নাই, ক্ষমতা নাই, ৭৬ ধারা কোনো পৃষ্ঠাঙ্কন দেয় নাই। এখন 486 ধারায় বলা আছে, কত ধারায়? 86 ধারায় বলা আছে ভিন্ন ডিস্ট্রিক্টে যখন তারে মানে ওই যে যে জায়গা গ্রেফতার করলো সেই জায়গার আদালতে যখন হাজির করলো, তখন ওই আসামি ওই আদালতে জামিন চাইতে পারে এবং আদালত তারে জামিন দিতে পারে। 86 ধারায় অন্তর্বর্তীকালীন জামিন। এবং জামিন দেবে কিসের শর্তে? ধার্য তারিখে হাজির হওয়ার শর্তে। ওই ধার্য তারিখে মানে কোন জায়গায় আসবে? চট্টগ্রাম। বাকেরগঞ্জ আদালত জামিন দিবে যে বাবাজি তোমার জামিন দিতে পারি, বাট ধার্য তারিখে তোমার যেতে হবে কোথায়? চট্টগ্রামের কাছে। এই হলো কথা। বুঝতে পারছেন? স্যার তপন বলছিলাম স্যার। হ্যাঁ তপন বলেন। স্যার বলছিলাম তাহলে বৈধ, এটা বৈধ এটাই বোঝাতে স্যার। এটা বৈধ, জি। ধন্যবাদ। তো আপনি মেইনলি এই জায়গায় আলোচনা করতে হবে 86 ধারা। 86 ধারা অনুসারে এই আদেশটা কি? বৈধ। তারপরে দেখেন, দ্য কোর্ট হ্যাজ নো জুরিসডিকশন, মানে কোর্টের কোনো এখতিয়ার নাই টু এক্সটেন্ড টাইম, সময় বাড়ানোর, ওয়ার দ্য পিটিশনার হ্যাজ বিন নেগলিজেন্স ইন ইনঅ্যাক্টিভ, যেখানে যেখানে পিটিশনারের কি ছিল? অবহেলা ছিল অথবা নিষ্ক্রিয়তা ছিল, সেখানে সময় বাড়ানোর ক্ষেত্রে কোর্টের কোনো কি নাই? এখতিয়ার নেই। তো ওই যে 5 ধারা, কত ধারা ব্যাখ্যা দিবেন? তামাদি আইনের 5 ধারা। আমরা চলে আসি খ নাম্বার। এক জানুয়ারি 2023 তারিখে খ বেআইনি ভাবে 16 বছর বয়সী কয়ের ল্যাপটপ দখল করে। কয় তারিখে দখল করে? 1 জানুয়ারি 23। পরবর্তীতে 1 জানুয়ারি 2025 তারিখে সাবলক হওয়ার ঠিক 2 মাস পর ক একটি দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। দীর্ঘ চিকিৎসা শেষে 2029 সালের শুরুতে সুস্থ হয়ে ক ল্যাপটপটি উদ্ধারে মকদ্দমা দায়ের করলে খ দাবি করে 3 বছর তামাদির মেয়াদ উত্তীর্ণ হয়, মামলাটি তামাদিতে পারিত। তামাদি আইন 1908 এর প্রাসঙ্গিক বিধানের আলোকে ক এর কি পরবর্তী মানসিক অক্ষমতার জন্য তামাদি মেয়াদ গণনার কোনো সুবিধা পাবে? পাবে না। 9 ধারায় একবার যদি তামাদি মেয়াদ গণনা শুরু হয় আর থামবে না।
সে নাবালক ছিল, সাবালক হওয়ার পর তো সে সুস্থ ছিল, মানসিক ভারসাম্যহীন হয় কবে? 2 মাস পরে। সো আর থামবে? আর থামবে না। বুঝতে পারছেন? 7 নাম্বার দেখেন, আইন ভঙ্গকারীর বিরুদ্ধে একজন প্রকৃত মালিক কখন দখল উদ্ধারে মামলা করতে পারে? আইন ভঙ্গকারীর বিরুদ্ধে একজন প্রকৃত মালিক কখন দখল উদ্ধারে মামলা করতে পারে? সরকার কর্তৃক দায়েরকৃত আইন ভঙ্গকারীর বিরুদ্ধে প্রকৃত মালিক কখন মামলা করবে? ওই যে 142 প্রশ্ন দিলাম না একটা, উনি তো আমাদের লিখিত স্টুডেন্ট। দেখেন, একটি মামলার ক্ষেত্রে তামাদি মেয়াদ কত? আর সরকার যদি মামলা করে তামাদি মেয়াদ কত? 60 বছর না? আর তামাদি আইনের প্রাসঙ্গিক বিধান উল্লেখপূর্বক আলোচনা করুন। আইন ভঙ্গকারীর বিরুদ্ধে একজন প্রকৃত মালিক, মালিক কখন দখল উদ্ধার মামলা করে জানেন না? দেখেন, তারপরে আসেন, আপনাদের সিটেরই প্রশ্ন, সিটেরই উত্তর আছে। 2001 সাল থেকে ক প্রকাশন, কথা বলেন না, 2001 সাল থেকে ক প্রকাশন নির্বিচ্ছিন্ন ভাবে প্রতিবেশী ক্ষয়ের জমির উপর দিয়ে একটি রাস্তা ব্যবহার করে আসছিল। 2022 সালের 1 জানুয়ারি খ দেয়াল তুলে যাতায়াত বন্ধ করে দেয়। দেখছেন? ক দীর্ঘ আপোষ চেষ্টায় ব্যর্থ হয়ে বাধা সৃষ্টির 3 বছরের বেশি সময় পর 2025 সালের 1 মার্চ সুখাধিকার ঘোষণা মামলা করে। এ পর্যায়ে খ তামাদি মেয়াদ উত্তীর্ণর আপত্তি তোলে। তামাদি মেয়াদ কি আর আছে? নাই, কারণ মামলা করছে আপোষ মীমাংসার কয় বছর পর? মামলা করতে হবে কতদিনের মধ্যে? 2 বছর। তামাদি আইন 1908 এর 26 ধারার আলোকে ক কি উক্ত রাস্তার উপর তার সুখাধিকার প্রতিষ্ঠা করতে পারবে? ক্ষয়ের তামাদির আপত্তি কি আইনগত গ্রহণযোগ্য? আপনারা আইনি মতামত দিন। গ্রহণযোগ্য না, মতামত দিয়ে দিবেন। আপনারে বাধা দেওয়ার, আপোষ মীমাংসা না কইরা বাধা দেওয়ার 2 বছরের মধ্যে মামলা করা উচিত ছিল। বুঝছেন? হ্যাঁ বলেন, ফেরদৌস সাহেব বলেন। হ্যাঁ, বুঝতে পারছেন? আচ্ছা দেখেন, আট নাম্বার দেখেন, বেআইনি বাধা ও বেআইনি আটক, অপহরণ ও জোরপূর্বক অপহরণ, চাঁদাবাজি ও ছিনতাই। চাঁদাবাজি ছিনতাই কত কত বলেন তো? 383 আর 390। ভলেন্টি নন ফিট ইনজুরিয়া নীতিটি দণ্ডবিধি 1860 এর প্রাসঙ্গিক ধারা উল্লেখে ব্যতিক্রম সহ আলোচনা করো। ভলেন্টি নন ফিট ইনজুরিয়া মানে হলো যে সম্মতি দেয় সে ক্ষতিগ্রস্ত হয় না। এই নীতিটি আলোচনা করছে 87, 88, 89, আর এর ব্যতিক্রম আছে 90। বুঝছেন? তাহলে আগে আমার ব্যাখ্যা দিতে হবে ভলেন্টি নন ফিট ইনজুরিয়া কি, তারপরে এটার সম্পর্কে আলোচনা করছে 87, 88, 89, আর এর ব্যতিক্রম কত? 90। ভলেন্টি নন ফিট ইনজুরিয়া যদি আসে অনেকে ফিট হয়ে যাবেন প্রশ্ন দেখে। দেখেন, তারপরে দেখেন 9 এর খ, ক মূল্যবান অলংকার চুরির উদ্দেশ্যে ক্ষয়ের বাড়িতে প্রবেশ করে, মহান উদ্দেশ্য নিয়ে প্রবেশ করছে যে চুরি করে আসি। সেখানে সে একটি তালাবদ্ধ লোহার সিন্দুক দেখতে পায় এবং নিজের সাথে যন্ত্রপাতি দিয়ে সিন্দুকের তালাটি ভেঙে ফেলে। কত কষ্ট করে খুলছে তালা, কিন্তু সিন্দুকটি খোলার পর ক দেখতে পায় যে তার ভেতরে কোনো গহনা বা মূল্যবান জিনিস নেই, সিন্দুকটি সম্পূর্ণ খালি, পণ্ডশ্রম। এমন সময় বাড়ির মালিক খ জেগে ওঠে
এবং ক কে হাতে নাতে ধরে ফেলে। ক কোনো অপরাধ করছে কিনা আলোচনা করুন। করছে? কত ধরনের অপরাধ করতে বলে? দণ্ডবিধির 511। চুরির উদ্যোগ সাজা হবে 379 অর্ধেক বা 380 অর্ধেক। 380 অর্ধেক 3.5 বছর নাকি? আচ্ছা, আমরা চলে আসি, দেখেন 10 নম্বর প্রশ্ন। এস্টোফেল ও ওয়েবার স্বীকৃতি, স্বীকারোক্তি, মৌখিক ও দালিলিক সাক্ষ্য পারছেন? 11 ক দেখেন, এভিডেন্স হ্যাজ টু বি ওয়েড এন্ড নট কাউন্টেড। এভিডেন্স অ্যাক্ট এর 118 134 ধারা আলোকে দেওয়ানি ও ফৌজদারি মামলার আলোকে ব্যাখ্যা করতে বলছে। ওই যে দিয়ে দিবেন যে কোন মামলা কে কে যোগ্য সাক্ষী 118, আর একটা মামলা প্রমাণের জন্য কয়জন সাক্ষী দরকার 134। তারপরে দেখেন, এই প্রশ্ন যদি আমি, আপনারা আজকেই প্রথম মডেল টেস্ট দিয়েছেন, আগে কেউ দেন নাই, তার জন্য জটিল, বাট যারা আমাদের এই মডেল টেস্ট দিয়ে আসতেছেন তাদের কিন্তু কঠিন লাগলেও লিখতে পারছেন। এই জায়গায় আমার মেইন কাজ হলো লেখা। ইয়াকুব 1974 সালে রেজিস্ট্রিকৃত একটি দলিলের বুনিয়াদে এক খণ্ড জমিতে দখলকার আছেন। ওই জমিতে একটি বিল্ডিং নির্মাণের জন্য সোনালী ব্যাংক লিমিটেড হতে ইয়াকুব জমি বন্ধক দিয়ে 5 লক্ষ টাকা ঋণ গ্রহণ করে। কয় লক্ষ টাকা? 5 লক্ষ টাকা। 2010 সালে জামিল ওই জমিতে সত্ত্বের দাবি উত্থাপন করে, যার ফলে ইয়াকুব প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেয়। ইয়াকুব তার দলিলে উল্লেখিত সত্ত্বের দলিল কি পদ্ধতিতে আদালতে দাখিল প্রমাণ করতে পারবে? 90 ধারা। 30 বছরের পুরাতন ডকুমেন্ট যদি সঠিক হেফাজত হতে আসে তাহলে আদালত ঠিকঠাক অনুমান করতে পারে। মনে আছে? চ অংশ দেখেন, দ্য বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল ওয়াটার এন্ড রুলস 1972 এর বিধান অনুযায়ী ট্রাইব্যুনালের গঠন ও কার্যাবলী। সহজ প্রশ্ন, পারা উচিত। ট্রাইব্যুনালের গঠন আর কার্যাবলী। আর একটা হলো পেশাগত আচরণবিধি ও নিয়মানুবর্তিতা বলতে কি বুঝেন? পেশাগত আচরণবিধি নিয়মানুবর্তিতা কখন কিভাবে আইনে সন্নিবেশিত হয়? ওই যে পাকিস্তান বার কাউন্সিল থেকে সন্নিবেশিত হয়। আইনজীবীদের পেশাগত আচরণ এবং শিষ্টাচার সম্পর্কে নীতিমালা প্রণীত হওয়ার উদ্দেশ্য কি? কেন এই পেশাগত আচরণ বিধি প্রণয়ন করলো? এই ছিল আমাদের বাংলাদেশ বার কাউন্সিলের আমাদের আয়োজিত নবম মডেল টেস্ট। শুনেন, আপনাদের 10ম মডেল টেস্ট আর হচ্ছে না, নবম পর্যন্তই আমাদের শেষ। আপনাদের অনলাইনে যারা আছেন, আপনাদের কিছু দিক নির্দেশনা রাত্রে বলবো আমি। আর সর্বোপরি সকল সাবজেক্ট, ধরেন আমি আপনাদের যে যে সাজেশন দিছি, ফৌজদারি বলেন, দণ্ডবিধি বলেন, এই জিনিসগুলা মোটামুটি ভালোভাবে দেখে যায়। অন্যান্য গুলা দেখবেন, বাট এইগুলা ভালোভাবে দেখে যায়। বিশেষ করে ফৌজদারির ক্ষেত্রে আমি বলছিলাম আপনার ওই যে ইম্পর্টেন্ট হচ্ছে 154 থেকে শুরু করে 265 ঠ নাকি, 154 থেকে শুরু করে 265 ঠ। যদি কেউ ফৌজদারির এই 154 থেকে 265 ঠ এই অংশ ভালোভাবে পড়ে, মানে এই অংশের ভিতরে আমাদের যে যে প্রশ্ন আছে, তাহলে আল্লাহর রহমতে তার একটা কমন করার সম্ভাবনা আছে। এইগুলো ফৌজদারি। দণ্ডবিধি আমি বলেছিলাম জেনারেল এক্সেপশন থেকে শুরু করছিলাম 73 থেকে 117, 73 থেকে 117, 106 জেনারেল এক্সেপশন, বাট সাজেশন 76 থেকে 117। এরপরে বলছিলাম 299 থেকে 309, 299 থেকে 309। তারপরে বলেছিলাম 378 থেকে 420, 378 থেকে 420। এই অংশটুকু কেউ যদি ভালোভাবে দেখেন, আল্লাহর রহমতে এখান থেকে একটা পাবেন। ঠিক আছে? আর যদি স্পেসিফিক প্রশ্ন চান যে স্যার আমাদের সাজেশনের কয় নাম্বার, তাহলে আমাদের সাজেশন দেখতে হবে। আপনার ওই জায়গায় বলা আছে যে এত 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 নাম্বার। আচ্ছা, সুনির্দিষ্ট প্রতিকার আইন। সুনির্দিষ্ট প্রতিকার আইন মোটামুটি তো আপনার এই ঘোষণামূলক মামলা, ভিভিআই,
চুক্তির কার্য সম্পাদন বিবিআই, নিষেধাজ্ঞা বিবিআই, এগুলো ভালোভাবে দেখেন। কার্য সম্পাদন, ঘোষণামূলক, আর কি নিষেধাজ্ঞা। আর বাকিগুলো যদি আপনি নাও পড়েন আপনি পারবেন, 8-9 পারবেন না। 31 ধারা, ওই যে উদাহরণ, অমুক 1 খণ্ড জমি বিক্রি করছে, নিয়ে গেছে এক্সট্রা 2 খণ্ড, আসলে পারবেন না? পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, দেওয়ানি নিয়ে অনেকের ঝামেলা। দেওয়ানি, ওই যে আমি যে সাজেশন আপনাদের প্রথমে দিছিলাম, এখতিয়ারটা ভালোভাবে পড়বেন। দ্যাটস মিন বিষয়গত এখতিয়ার, আঞ্চলিক এখতিয়ার, আর্থিক এখতিয়ার, এই রিলেটেড যত প্রশ্ন আছে ভালোভাবে পড়তে হবে। তারপরে মামলা ট্রান্সফার ভালোভাবে পড়তে হবে, 22 থেকে 24, 22 থেকে 24। তারপরে 9 আদেশ বিবিআই, 9 আদেশ, 9 আদেশ ভালোভাবে পড়তে হবে। 7 আদেশ, 7 আদেশ, 7 আদেশে আর্থিক ফেরত, ওই যে প্লেন ক্যান নট বি রিজেক্টেড, মিক্সড কোশ্চেন অফ ল এন্ড ফ্যাক্ট, মনে আছে? 6 এর 17 বিবিআই, ওই যে প্লিডিংস, অ্যামেন্ডমেন্ট অফ প্লিডিংস যেটা, ঠিক আছে, এটা বিবিআই 6-এর 17। আর 38-39 আদেশ, দ্যাট মিনস রায়ের পূর্বে ক্রোধ, আটক আর অস্থায়ী নিষেধাজ্ঞা। এইটুকু যদি আল্লাহ রহমতে পড়েন তাহলে একটা কমন পাওয়া যাবে ইনশাল্লাহ, আশা করি। আচ্ছা, এরপরে শুনেন, যারা শুনতেছেন না, আর একবার আমি বলতে পারবো না, এই রেকর্ড আছে, রেকর্ড শুনে নেবেন। এত ক্যাজুয়ালি নিবেন কেন সবকিছু? অনলাইনে একজন বলতেছেন, আর একবার বলেন, আর বলা যাবে না, এই পর্যন্ত বলে বলে আসতেছি। সহজ জিনিস দিলে মূল্যায়ন থাকে না। আচ্ছা, এরপরে তাহলে আমরা 4 সাবজেক্ট কিন্তু বলছি। তামাদি যদি আমি আসি, তামাদি ভাই, তামাদির ক্ষেত্রে তো আমি বলে দিছি, ওই যে 3টাই বোধহয় প্রশ্ন বললাম, 2, 3, 4 নাকি, ওই যে আপনার 3 ধারা থেকে শুরু করে, 3 ধারা, ওই যে 3 থেকে শুরু করে 18 ধারা পর্যন্ত পড়বেন। 3 থেকে 18 এর মধ্যে যত প্রশ্ন আছে, 3 ধারা থেকে 18 ধারা। আচ্ছা, আর 29 ধারা তো আমরা মোটামুটি জানি যে বিশেষ আইনের ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য কিনা, 3 ধারা প্রযোজ্য, 4 ধারা প্রযোজ্য, 9 থেকে 18 প্রযোজ্য, 22 প্রযোজ্য। আর সুখাধিকার জবরদখল নিয়ে কিছু আসলে আমি আশা করি আপনারা কিছু লিখতে পারবেন। আচ্ছা, কে ভাই? আচ্ছা, সাক্ষ্য আইন, সাক্ষ্য আইনে আমাদের সাজেশনের 1 নাম্বার প্রশ্নটা, ওই যে মৌখিক সাক্ষ্য, দালিলিক সাক্ষ্য, ফরেনসিক সাক্ষ্য, এটার যে বিধানটা আছে এটা ভালোভাবে পড়তে হবে। এবং ওই যে আছে কখন দালিলিক সাক্ষ্য মৌখিক সাক্ষ্যরে বর্জন করে, মনে আছে? ওরাল এভিডেন্স মাস্ট বি ডিরেক্ট, ব্যতিক্রম সহ। আচ্ছা, স্বীকৃতি স্বীকারোক্তি বিবিআই 32-33 বিবিআই। ডাইং ডিক্লারেশন বিবিআই, শুধু ডাইং ডিক্লারেশন 32-1 প্রশ্ন আছে না একটা, ডাইং ডিক্লারেশন বিবিআই। প্রমাণের দায়ভার, প্রমাণের দায়ভার বিবিআই 101 থেকে 112। জি, আর এস্টোভেল পড়বেন বিবিআই। এই হলো আমাদের সাক্ষ্য আইন। তাহলে সাক্ষ্য আইনে বললাম, আর বাকি থাকে বাংলাদেশ বার কাউন্সিল, বাংলাদেশ বার কাউন্সিল সব রিডিং করে যাবেন, মন যা আসে খুশি মতো তাই লিখে দিয়ে আসবেন, ওতেই নাম্বার পাবেন ইনশাল্লাহ। আমাদের এক স্যার বলতো মডেল স্কুলে, যদিও আমি পার্সোনালি পছন্দ করতাম না, এই বলতেছে যে কিছু না পারলে আমার নাম লিখে দিয়ে আসবি। আমাদের নাম লেখা লাগবে না, বার কাউন্সিল রিলেটেড এতদিন যে অভিজ্ঞতা অর্জন করছেন সেটা লিখেন। আর বার কাউন্সিলের যে মুসাবিদাটা আছে এটি শিখে যায়, মুসাবিদাটা কেমনে লিখতে হয়, 4টা অধ্যায় একটু রিডিং করে যায়, নট মুখস্থ। আর ট্রাইব্যুনাল, ট্রাইব্যুনাল নিবন্ধন কমিটি, এতদিনই তো একটু জানতে পারছেন যে এগুলা আর কি কাজ আছে। যে বার কাউন্সিল দরকার হলে আপনি সব শেষে লিখেন, যা যা বলি এই এই অভিজ্ঞতার আলোকে লেখেন। এবং ওটা খুলেন না বাবু। তো যেটা আপনার মনে রাখতে হবে ভাই, আপনার 7টা সাবজেক্টের, সরি 7 সাবজেক্টের সকল প্রশ্নের উত্তর দিতে হবে। আপনি ভালো লেখেন মন্দ লেখেন, সকল প্রশ্নের কি উত্তর দিতে হবে। এবং আমার সাজেশন হলো আপনি উত্তর দিবেন সিরিয়াল, মানে সিরিয়ালি না,
সিরিয়াল হলো ভালো উত্তর সিরিয়ালি, প্রশ্নর সিরিয়াল না যে 1 2 3 4 এভাবে লিখতে হবে তা না। আপনি ধরেন দণ্ডবিধি ভালো করেন, দণ্ডবিধিতে শুরু করবেন, দণ্ডবিধি ক পারেন, খ আবার পারেন না, পরে লেখেন, সমস্যা নাই। তবে 1 এর ক 4 5 পেজ লেখছেন, এরপর দিচ্ছেন খ, শুধু খ দিলে হবে না, 1 এর খ। ঠিক আছে? আপনি দাগ নাম্বার ঠিক রেখে যে জায়গা যা লেখার দরকার লেখেন, সব প্রশ্নের উত্তর দিয়ে আসবেন, এটা হলো কথা। আর পরীক্ষার হলে অ্যাডমিট কার্ড নিয়ে যায়েন। ঘড়ি যদি নিতেই চান অ্যানালগ ঘড়ি নিয়েন, স্মার্ট ওয়াচ নিয়েন না। পানি নিয়ে যায়েন, পানির বোতল, যাদের পানি তৃষ্ণা বেশি লাগে তারা পানির বোতল নিয়ে যান। আর পানি না নিলেও সমস্যা নাই, ওই জায়গায় স্যার ম্যাডামরে বলবেন যে আমি পানি খাবো, পানির ব্যবস্থা করেন, উনি ব্যবস্থা করে দিবে। ঠিক আছে? পোশাক আশাকের, যারা ঢাকার দূর থেকে আসবেন, আমাদের অনলাইনে যারা আছেন, যারা ঢাকার দূর থেকে আসবেন, আপনাদের আমি পরামর্শ দিই, আপনারা একদিন আগে আইসেন, চেষ্টা করেন একদিন শুক্রবারের মধ্যে যাতে আপনি ঢাকা থাকতে পারেন, এটা চেষ্টা করেন। লিখিত খাতায় আপনি কি মার্জিন টানবেন কি টানবেন না আপনার ব্যাপার। তবে ওই জায়গায় লেখা আছে যে এই স্থান থেকে উত্তর লেখা শুরু করুন, তাহলে উত্তর লিখবেন কোথা থেকে? ওই স্থান থেকে। এর পর থেকে বা এদিক সেদিক দিয়ে যদি লেখেন, আপনার খাতা কিন্তু মূল্যায়ন করা হবে। বোঝা গেল? আচ্ছা, হ্যাঁ, মার্জিন পেন্সিল দেওয়া হবে, কলম দিয়ে হবে, তবে কালো কালি ছাড়া আর কোনো কিছু ব্যবহার করা যাবে না। রঙিন সবুজ, নীল, লাল এগুলো কিছু ব্যবহার করা যাবে না। কি কালি? কালো কালি। আর প্রশ্নে যা চাইছে সেইভাবে উত্তর লিখবেন। প্রশ্নে যদি 3টা জিনিস চাই, 3টা জিনিস লিখে হেডিং দিবেন, ঢালাও ভাবে লিখবেন না। আর প্রশ্ন পাওয়ার পর আগে 5 7 মিনিট 10 মিনিট ধরে প্রশ্নটা পড়বেন, মূল্যায়ন করবেন যে আমি কোনটা আগে লেখা শুরু করব। গেম প্ল্যান সাজাইতে হবে যে আমি কোনটা আগে লেখা শুরু করব। এইভাবে আশেপাশের লোকজনরে গুতাগুতি করবেন না, বলতেও যাবেন না, শুনতেও যাব না। কারণ আপনাদের সাইলেন্ট এক্সপেলের বিধান আছে, আপনারে নীরবে নিবৃতে কিন্তু বহিষ্কার করে দিবে, আপনি টেরও পাবেন না। আর পর বাসায় এসে বলবেন যে আরে আমি তো 70 80টা উত্তর করছি, আমার তো নাই, আমার রোল আসে নাই কেন? আকাম একটা করে আসছে না, এই কারণে আসে নাই। আর যদি কোনো আকাম না থাকে তাহলে বড় আকাম বাস্তব বার কাউন্সিল, ওনার আকামের কারণে আসে নাই। বার কাউন্সিল হলো এমন জায়গা যে আমার যোগ্যতা আছে, আমি সব লিখে আসছি, তারপরে আমার রোল আসে নাই। তো এজন্য আল্লাহরে ভালোভাবে ডাকবেন, যে যে ধর্মের অনুসারী আছেন তারে ভালোভাবে ডাকবেন। ঢাকায় এসে কেউ লোকাল পানি খাবেন না, টাকা একটু বেশি লাগুক, পানি ওই মিনারেল ওয়াটার যা আছে তাই খাবেন, হাবিজাবি খাবেন না। আর পরীক্ষার আগের দিন রাতে ঘুম আসবে না, এটাই স্বাভাবিক। আমি যদি বলি 10টার মধ্যে ঘুমা যেতে হবে, অনেকের আসবে অনেকের আসবে না। ঘুমান আর না ঘুমান, পরীক্ষার আগের রাতে পড়ার আর দরকার নাই, পরে ওই 11টা পর্যন্ত পড়েন, এরপরে আর পড়ার দরকার নাই। বুঝতে পারছেন? আর ঢাকা এমন না যে কেন্দ্রের কাছে গিয়েই আপনার থাকতে হবে, আপনি কেন্দ্রের কাছে থাকতে পারেন, দূরেও থাকতে পারেন, তবে পরীক্ষার 2 ঘন্টা আগে একটা সিএনজি দিয়ে রওনা দিবেন। ভাড়া অবশ্যই থাকা উচিত, যদি ভাড়া না থাকে তাহলে বাস আছে কিনা ভালোভাবে শুনে যান, তাহলে আরো আগে বেরোবেন। আর পরীক্ষা দিয়ে বের হয়ে আপনি পাশ করবেনই, আপনারা কেউ ফেল করাইতে পারবে না, বা আমার এত খারাপ হয়েছে আল্লাহ আমি ফেল করবো, এগুলা কোনো কিছুই বলার দরকার নেই। বিনয়ী থাকেন, আপনার চেষ্টা আপনি করছেন, আল্লাহ আপনারা নিশ্চয়ই সাহায্য করবে। এবং আমি বিশ্বাস করি আমরা এই জায়গা যারা আছি, আমরা এই জায়গা প্রশ্ন আসলে সব আপনার একটা ধারণা আছে, আপনি লিখতে পারবেন। ঘাবড়াই যাবেন না। প্রশ্নপত্র পাওয়ার আগে বা পরে নিজের মধ্যে একটা আত্মবিশ্বাস রাখবেন যে আমি ইনশাল্লাহ পারবো, আর আমি যদি না পারি এই জায়গার কেউ পারবে না। তো আচ্ছা, যদি গ্যাস সংকট হয়, সিএনজি যদি না পান, যদি একা থাকেন, ঢাকা শহরে অনেক মোটরসাইকেল আছে, পাঠাওতে উঠে যাবেন, নাহলে বাসেই যাবেন, সমস্যা নাই, বাসে যাবেন, সমস্যা নাই। আচ্ছা, এই আর কি। আর সবচেয়ে ভালো, এখন ওই গ্যাস নাই তাতে কি হয়েছে, ঢাকা এখন রিক্সা চলে। গুলিস্তান সিএনজি তে আগে ভাড়া নিত 300 350, এবার ঢাকা গিয়ে ওই জায়গা থেকে গেছি 120 টাকায়, রিক্সাতে চলে গেছে, আর রিক্সাতে আরাম বেশি। আচ্ছা, তো এজন্য এই হচ্ছে আপনাদের পরামর্শ। আর আমি আগামীকাল ঢাকা গিয়েই আব্বা মাকে নিয়ে চিকিৎসার উদ্দেশ্যে ইন্ডিয়া যাব। অনলাইনে তো সবার সাথে যোগাযোগ থাকবে পরীক্ষার পূর্ব পর্যন্ত বা পরীক্ষার পরে।
আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইলো। আপনাদের অনেক সময় বেশি কথা বলছি, কটু কথা বলছি, সমালোচনা করছি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনাদেরও নিজেদের মধ্যে বন্ধু বান্ধব নিয়ে যদি কোনো ভুল ধারণা হয়ে থাকে একজন আর একজনকে ক্ষমা করে দিবেন। আর অনলাইনে অনেকের খাতা এখনো দেখা হয় নাই, আমি অ্যাটলিস্ট চেষ্টা করব আপনার খাতায় কোথায় কি ভুল ত্রুটি আছে পরীক্ষার আগে বলে দেওয়ার, এটা একটু দেখে নেওয়ার যে এইভাবে। আর তাছাড়া আমি যে 9টা মডেল টেস্টের সলিউশন যে আলোচনা করলাম, আপনার একটু হলেও ধারণা হয়েছে যে কিভাবে উত্তর লেখা উচিত আর কিভাবে লিখলে হবে না। সব শেষে বিষয়টা হলো আপনি লিখছেন, এটাই মেইন। আমি খাতা দেখি আর না দেখি, শোনেন, খাতা দেখে দেখার মুখ্য কোন পর্যন্ত আপনার ভুল ধরাই দেওয়া, কিন্তু আপনার দরকার ছিল লেখা। আপনি লিখছেন কিনা এটা হচ্ছে মেইন বিষয়। এর উপকারিতা টের পাবেন আপনি হলে গিয়ে। তো আমি আল্লাহর কাছে মানে খুব করে দোয়া চাই বা চেয়েছি বা আরো চাইবো, আপনারা এখানে যারা যারা আছেন আল্লাহ যেন আপনাদের সবাইকে কবুল করে নেন, সবাই যেন আইনজীবী হতে পারেন। আমাদের ইউটিউবে অনেক শিক্ষার্থী আছেন, অনেকে আমাদের ক্লাস রেগুলার ফলো করেন, আপনাদের জন্য অনেক অনেক দোয়া। এবং যে কোনো সময় যে কোনো কারণে আপনারা আমাকে ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে যে কোনো প্রয়োজনে যে কোনো পরীক্ষা রিলেটেড যে কোনো বিষয়ে আমাকে নক দিয়েন, ফোন দিয়েন বা টেক্সট দিয়েন, আমি সবসময় আপনাদের জন্য নিবেদিত আছি। আর যদি অনলাইন অফলাইনে যারা আছেন এই মুহূর্তে, এমনি তো কথা হবে বাট অফিসিয়ালি এটাই আলোচনা শেষ। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে এখন করতে পারেন, অথবা যে কোনো সময় আমাকে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে আমাকে জানাইতে পারেন। যেহেতু আমি দেশের বাইরে যাব, ফোনে নাও পেতে পারেন, বাট হোয়াটসঅ্যাপে অ্যাভেলেবল থাকবো, মেসেঞ্জারে ইনশাল্লাহ অ্যাভেলেবল থাকবো। তো আপনারা পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, একজন জিজ্ঞেস করছেন স্যার বাংলা ও ইংরেজি ভার্সন কি একসাথে থাকবে প্রশ্ন। হ্যাঁ, আপনি লিখিততে বাংলা আর ইংরেজি একসাথেই পাবেন। তবে আপনি উত্তর লেখার ক্ষেত্রে হয় পুরো বাংলায় লিখতে হবে, নইলে ইংলিশে লিখতে হবে। টেকনিক্যাল টার্ম গুলো ইংলিশে লেখা যাবে। টেকনিক্যাল টার্ম কোনগুলো, ধরেন আমি লিখলাম যে ডাইং ডিক্লারেশন, আন্ডারলাইন করলাম, কিন্তু আমি একটা প্রশ্ন 1 নাম্বার লিখছি পুরো ইংরেজিতে, 2 নাম্বার লিখছি বাংলায়, সেটা হবে না। যে আর কোনো প্রশ্ন গতকালকে সলভ দিয়ে দিব সবাই দিয়ে দিব। আর কোনো প্রশ্ন আছে অনলাইনে, কারো প্রশ্ন আছে ভাই? তো আপনাদের হতাশার কিছু নাই, আমি আপনাদের মোটিভেট করার চেষ্টা করলাম। হতাশ হবেন? হতাশার কিছু নাই, আমরা এই জায়গায় যারা আছি সবাই পারবো ইনশাল্লাহ। এবং আমাদের চেষ্টা থাকবে কি সব লিখে আসার, সব লিখে আসার। আর ঢাকার বাইরে থেকে যারা যাচ্ছেন ঢাকা আগে আগে পৌঁছায়, এই আর কি। তো অনলাইনে কোনো প্রশ্ন আছে কিনা ভাই? ঠিক আছে, ভালো থাকেন। যদি কারো কোনো সমস্যা হয় আমার সাথে পার্সোনালি নক দিবেন, আমি সব সময় আছি, সমস্যা নাই, আমার সাথে যোগাযোগ করবেন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ। আপনাদের সাথে ভাই ভাই দেখা হচ্ছে ইনশাল্লাহ।